হ্যালো স্টুডেন্ট, রঞ্জিত অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আজকে শুরু করব হচ্ছে ফরাজি আন্দোলন। আমরা একটু লিখে নিই, হ্যাঁ, ফরাজি আন্দোলন একটু লিখে নিলাম। ফরাজি আন্দোলন, ফরাজি আন্দোলন, ফরাজি আন্দোলন একটু লিখে নিলাম। এবার হচ্ছে আমরা এই বিষয়ে আলোচনা করার আগে আরেকটু বলে নিই। তো চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কি নতুন নতুন ভিডিও আসবে। ঠিক আছে? তো আমরা এরপরে আমরা জানবো ফরাজি শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। তাহলে একটু উৎপত্তিটা জানি এই শব্দটার উৎপত্তি। তাহলে উৎপত্তি হয়েছে হচ্ছে ফরজ, ফরজ এই শব্দটা থেকে। এটা একটা আরবি শব্দ। ফরজ শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, অর্থাৎ ফরজ কিছু দায়িত্ব, যেগুলো থেকে আমাদের কিন্তু ফরাজি শব্দটা এসছে। হ্যাঁ, তো ফরাজি মানে হচ্ছে যারা ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পালনকারী ব্যক্তি। তো এই শব্দটার উৎপত্তির পর এই যে আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল বা আন্দোলনের নেতৃত্ব কারা ছিল আমরা একটু জানবো। তাহলে আমরা লিখে নিই নেতৃত্ব, এই আন্দোলনের নেতৃত্ব। তাহলে আন্দোলনের নেতৃত্ব হবে ফরিদপুর জেলায় বাহাদুরপুর গ্রামে হাজি শরিয়তুল্লাহ। তাহলে বাংলায় কিন্তু হাজি শরিয়তুল্লাহ, তিনি ফরিদপুরে বাড়ি ছিল। তাহলে আমরা লিখে নিই হাজি শরিয়তুল্লাহ, হাজি শরিয়তুল্লাহ। তাহলে তিনি ছিলেন হচ্ছে ফরিদপুর জেলায় তার বাড়ি ছিল। তিনি কি করেছিলেন? তিনি কিন্তু বিদেশে গিয়ে তিনি এই আন্দোলনের সঙ্গে পরিচিতি লাভ করেছিলেন এবং ভারতে এসে 1820 সালে তিনি কি করলেন? ফরাজি নামে একটা সম্প্রদায় গড়ে তুললেন। এবং তার মূল উদ্দেশ্য কি ছিল? এই ফরাজি সম্প্রদায়টা তাহলে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পালন করবে এবং কোরআনে যেগুলো বলা আছে বা কোরআনের বাইরে সমস্ত কিছু তারা কিন্তু ত্যাগ করবে। এর ফলে কি হয়েছিল? হাজি শরিয়তুল্লাহ তিনি ভারতকে দারুল হার্ব, অর্থাৎ তিনি বিধর্মীদের দেশ বলে চিহ্নিত করেছেন এবং তিনি ইংরেজ জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কি বিভিন্ন রকম মন্তব্য শুরু করেছিলেন। কিন্তু হ্যাঁ, আন্দোলনটা কিন্তু স্টার্ট করেছিলেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আন্দোলনটা ছিল একটা ধর্মীয় আন্দোলন। তো এর পরে দেখবো হাজি শরিয়তুল্লাহর পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তাহলে আমরা একটু লিখে নিই হাজি শরিয়তুল্লাহর পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া। কিন্তু দুদু মিয়া আন্দোলনে আসার পরেই কিন্তু ফরাজি আন্দোলন একটা রাজনৈতিক রূপ পরিগ্রহ করেছিল। তিনি স্পষ্টত ঘোষণা করেছিলেন যে আল্লাহ হচ্ছে জমির মালিক, সুতরাং জমিতে সকলকে কিন্তু কর দেওয়ার দরকার নেই, অর্থাৎ আল্লাহর কাছে সকলে কিন্তু সমান। এছাড়াও তিনি কি বললেন? যে যদি ফরাজি সবাই যদি ফরাজি হয় তাহলে কিন্তু নীলকরদের জমিতে নীল চাষ করতে হবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে কিন্তু কর দেওয়ার দরকার নেই বা ভয় করার দরকার নেই। হ্যাঁ, তো তার নেতৃত্বে এরপরে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল। এবার তিনি কিভাবে এই আন্দোলনটাকে পরিচালনা করেছিলেন আমরা একটু লিখে নিই। আন্দোলনের পরিচালনার জন্য তিনি তিনি কি করেছিলেন? সমগ্র বাংলাটাকে তিনি তার অঞ্চলটাকে কি করেছিলেন? বিভিন্ন অঞ্চলে বা হলকাতে বিভক্ত করেছিলেন এবং প্রতিটা হলকাতে একজন করে খলিফা নিযুক্ত করেছিলেন। তাহলে এই হলকাতে ধরো 300-400 জন করে ফরাজিরা থাকতো। তো এই খলিফাদের দায়িত্ব যেমন ছিল বিভিন্ন জায়গায় দেখে রাখা, তার পাশাপাশি যারা ফরাজি অনুগামী তাদের কাজ ছিল নিজেদের মধ্যে বিবাদ যাতে না হয় বা বাইরের কোন শত্রু দ্বারা তারা কিন্তু খবর কিন্তু আগে থেকে পেলেই কিন্তু তা সবাইকে জানিয়ে দেওয়া হতো। এর পাশাপাশি তিনি একটা গুপ্তচর বাহিনী গঠন করেছিলেন এবং লাঠিয়াল বাহিনীও গড়ে তুলেছিলেন কিন্তু দুদু মিয়া। তা এর ফলে কি দেখা যাচ্ছে? এই সময় কিন্তু তিনি কিন্তু জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা শুরু করেছিলেন। তার ফলে তিনি কি করেছিলেন? ইংরেজ কুঠিয়াল কিন্তু ডানলপ সাহেবের বিরুদ্ধে তিনি আন্দোলন পরিচালনা করেন। এই সময় কিন্তু দেখা যাচ্ছে দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। ইংরেজ সরকার যদি গ্রেপ্তার করেছে, প্রায় 4 বার তাকে গ্রেপ্তার করা হয়েছিল মহাবিদ্যার আগে পর্যন্ত, কিন্তু কোনো উপযুক্ত সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। তার ফলে দুদু মিয়াকে ছেড়ে দেওয়া হয়। তো এর পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে 1860 খ্রিস্টাব্দে দুদু মিয়া কিন্তু বাহাদুরপুরে, তাহলে এর যে এই যে বাহাদুরপুরে তিনি কিন্তু আহ, গ্রামে ফিরে আসেন। তো আমরা এই পরিচালনার পর মূল কেন্দ্র কোথায় ছিল একটু জানবো। আমরা বললাম বাহাদুরপুর, তাহলে এই ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল হচ্ছে বাহাদুরপুর। আমরা একটু লিখে নিই বাহাদুরপুর। তাহলে ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাহাদুরপুর। আর এই আন্দোলনটায় তাহলে কাদেরকে সামিল করেছিলেন? এবার হচ্ছে এই আন্দোলনে আর কারা কারা সামিল হয়েছিল? তাহলে শুধু তার আহ্বানে কিন্তু শুধু মুসলিমরাই নয়, দরিদ্র চাষি, হিন্দু চাষিরা বা তাঁতি, বেকার সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু ফরাজি আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে এটা কিন্তু আর
তাহলে ধর্মীয় আন্দোলন থাকলো না, এটা একটা হচ্ছে কৃষক আন্দোলনের রূপ পরিগ্রহ করলো, যার ফলে ইংরেজ সরকার খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। এবং 1857 সালে, তাহলে কি হয়েছিল, 1857 সালে মহাবিদ্রোহের সময় তখন একটা আইনের অজুহাত দেখিয়ে কিন্তু এই দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে তাকে কিন্তু পরবর্তীতে বেশ কিছুদিন পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং 1860 খ্রিস্টাব্দে তার হচ্ছে মৃত্যু হয়েছিল দুদু মিয়ার। আমরা একটু লিখে নিই, 1860-এ দুদু মিয়ার মৃত্যু হয়েছিল বাহাদুরপুর গ্রামে। এর পরবর্তীতে আমরা দেখব দুদু মিয়ার পর হচ্ছে তার পুত্র নোয়া মিয়া আন্দোলন পরিচালনা করেছিল। কিন্তু আমরা একটু লিখে নিই, নোয়া মিয়া আন্দোলনের পরিচালনার দায়িত্ব পান, কিন্তু তিনি এই আন্দোলনটাকে একটা ধর্মীয় দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি আর ইংরেজ বিরোধী বা জমিদার নীলকর বিরোধী আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলন থেকে তিনি আন্দোলনটাকে ধর্মীয় আন্দোলনের লক্ষ্য হিসেবে স্থির করেছিলেন, ফলে এটা একটা ধর্মীয় সম্প্রদায়ের রূপ পরিগ্রহ করেছিল। এরপরে আমরা দেখবো যে এতটা আন্দোলন করলাম, এর গুরুত্বটা কি। তো আমরা একটু লিখে নিই এই আন্দোলনের গুরুত্ব কি ছিল। মানে এই আন্দোলন প্রথম কিন্তু বোঝালো যে আল্লাহর কাছে যেমন সকল মানুষ সমান, সেরকম কিন্তু হচ্ছে ফরাজিরা কিন্তু ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যবদ্ধের বিরুদ্ধে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিন্তু তারা প্রথম একটা ঐক্যবদ্ধ আন্দোলনের চেহারা কিন্তু এই আন্দোলনের মধ্যে দেখা গেল। তার ফলে দেখা যাচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু ধর্মীয়টা স্থানটাই কিন্তু প্রধান নয়, তারা সকলে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একটা লড়াই করেছিল এবং একটা পূর্ণতার রূপ একটা আমরা এই আন্দোলনের মধ্যে থেকে লক্ষ্য করি। তো আমরা আজকে পরে যে আন্দোলনটা এটুকুই জানলাম, এর পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা ওয়াহাবি আন্দোলন পরবর্তী আন্দোলনগুলো জানবো। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। আমরা আজকে এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ।